This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. শুরু করছি টাফ টক উইথ ঋতব্রত। আজকে আমরা শান্তিনিকেতনে একেবারে কাঁচা মিঠে রোদ মেখে বসে পড়েছি রতনপল্লীতে। রতনপল্লীর বিখ্যাত বইওয়ালা বুক ক্যাফেতে আমরা এই মুহূর্তে রয়েছি। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট জ্ঞানী গুণীজন, আর বিষয়টা অত্যন্ত গম্ভীর, গুরুগম্ভীর। তার কারণ উপনিষদ এবং রবীন্দ্রনাথ। উপনিষদের আলোয় রবীন্দ্রনাথ। বাঙালির কাছে শান্তিনিকেতন মানে শুধুমাত্র স্থাপত্য, রবি ঠাকুরের বিশ্বভারতী নয়। বাঙালির কাছে শান্তিনিকেতন মানে রবি ঠাকুরের স্মৃতি। আর রবি ঠাকুর মানেই গোটা পৃথিবীর কাছে গীতাঞ্জলি। আর গীতাঞ্জলির মধ্য দিয়ে ফল্গু ধারার মতো উপনিষদ আষ্টে পৃষ্ঠে যেন বেঁধে রেখেছে তার অক্ষরমালাকে। আর তার মধ্য দিয়েই এক দার্শনিকতা। সেই দার্শনিকতা কি স্পর্শ করে আজও আমাদের? অনেকেই ভাবতে পারেন, যখন রাজনীতির এমন অবস্থা, যখন সবার হাতে মোবাইল, সবাই যখন এই মুহূর্তে একেবারে T20 সময় কাটাচ্ছেন, তখন এসব গুরুগম্ভীর বিষয় নিয়ে আলোচনা কেন? হয়তো সত্যি প্রয়োজন আছে। হয়তো এই অনুষ্ঠানটা শোনার পরে আমরাও কোনো একটা দিক দেখতে পাব। আসলে এই গোটা বিষয়টা যিনি তৈরি করেছেন তিনি রোহিণী নন্দনের প্রকাশক হরিদাস তালুকদার মহাশয়। তিনি একটা অনবদ্য বই এবার বার করতে চলেছেন বইমেলায়, উপনিষদ ভাবনায় গীতাঞ্জলি। তার লেখক রাজীব শ্রাবণ আমার পাশেই বসে আছেন। আমার আরেক পাশে বসে আছেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যক্ষ মহাশয় মানবেন্দ্র মুখোপাধ্যায়। তার পাশেই রয়েছেন এক সুদর্শন মানুষ, তিনি হচ্ছেন অধ্যাপক মিলন বিশ্বাস। তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক। আর রয়েছেন জ্যোতিকা পাণ্ডে, অধ্যাপিকা, কলকাতা থেকে তিনি এসেছেন। আর আমাদের সামনে জ্ঞানী গুণী মানুষেরা আছেন, তাদের পরিচয় আপনাদের দেব। একজন বিখ্যাত দার্শনিক বলেছিলেন, বুদ্ধিমান হওয়ার যে কটি লক্ষণ আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে যে বিষয়ে যত কম জানো তত কম মুখ খোলো। সুতরাং উপনিষদ বিষয় আমি মুখ আজকে কম খুলব ঠিক করেছি। অন্তত অর্বাচীন সাংবাদিক হিসেবে আমি ঠিক করেছি আজকে একটু বুদ্ধিমত্তার পরিচয় দেব। আর সেই জন্যে গোটা অনুষ্ঠানের সুর বেঁধে দেওয়ার জন্য আমি শরণাপন্ন হতে চলেছি যার, তিনি সারা জীবন রবীন্দ্রনাথের কাব্য, সাহিত্য, উপনিষদ চর্চার মধ্য দিয়ে তিনি এক নতুন দিগন্ত আমাদের দেখিয়েছেন। সুতরাং আমি আর দেরি না করে আমাদের অত্যন্ত প্রিয় অধ্যাপক মানবেন্দ্র মুখোপাধ্যায়কে বলবো বিষয়টি রবীন্দ্রনাথ, উপনিষদ এবং আলোচনার সুরটা বেঁধে দিতে। অনেক ধন্যবাদ। যারা উপস্থিত রয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই, রোহিণী নন্দন এবং আর+ টিভি, তাদের ধন্যবাদ। সত্যি এটা একটা টাফ টক, কেননা উপনিষদ নিয়ে একটা আলোচনা, সেটা সত্যি কঠিন, অনেকাংশে তাত্ত্বিক। দেখা যাক এই তাত্ত্বিকতার মধ্যেও খুব বেশি প্রবেশ না করে আমরা কিভাবে রবীন্দ্রনাথের উপন্যাস ভাবনা কিভাবে আমরা তার সাহিত্যে পাই, অথবা রবীন্দ্রনাথের মন কিভাবে উপন্যাস জারিত, সেইটে বোঝার চেষ্টা করতে পারি কিনা সেটা একটু দেখা যাক। রবীন্দ্রনাথের মন যে উপনিষদ জারিত, এটা নিয়ে তো কোনো সংশয় নেই, এটা সবাই আমরা জানি। রবীন্দ্রনাথ নিজেও একথা বলেছেন। অনেক বিখ্যাত গবেষক, অধ্যাপক এ নিয়ে বই লিখেছেন। তার মধ্যে শশীভূষণ দাশগুপ্তের মতো মানুষ আছেন, সুখময় ভট্টাচার্য, এখানে গোলপণ্ডিত নামে শান্তিনিকেতনে পরিচিত ছিলেন, পম্পা মজুমদার, খুব গুরুত্বপূর্ণ বই আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে রবীন্দ্রনাথ নিজেই হেমন্তবালা দেবীকে চিঠিতে লিখেছিলেন, আমি জীবনের মহামন্ত্র পেয়েছি উপনিষদ থেকে।
তিনি আরও বলেছিলেন যে আমি উপনিষদকে সর্বধর্মের ভিত্তি বলে মানি। এই কথাটা উনি লিখেছিলেন ৩রা আষাঢ় ১৩৩৮, চিঠিপত্র নবম খণ্ডের ২০ নম্বর পত্রে। ফলে রবীন্দ্রনাথ নিজে এত জায়গায় এতবার উপনিষদ থেকে উদ্ধৃত করেছেন এবং সেটা আজীবন, শুরু থেকে শেষ পর্যন্ত। অনেকেই মনে করেন যে শেষের দিকে রবীন্দ্রনাথ হয়তো খানিকটা সংশয়বাদের দিকে চলে যাচ্ছিলেন, বা ব্রহ্মের বদলে যখন মানব ব্রহ্মের কথা আনছেন তখন হয়তো তার একরকমের বলা যেতে পারে বিস্মরণ ঘটছে। কিন্তু বস্তুতপক্ষে যদি আমরা খেয়াল করি, শেষ পর্বেও অসংখ্যবার উপনিষদের কথা এসেছে, মানুষের ধর্ম বা রিলিজিয়ন অফ ম্যানেও। সুতরাং উপনিষদ একেবারে তার মধ্যে আজীবন রবীন্দ্রনাথ রয়েছেন। প্রশ্ন হচ্ছে যে সেই উপনিষদকে রবীন্দ্রনাথ কিভাবে গ্রহণ করছেন, আর কেনই বা রবীন্দ্রনাথ শৈশব থেকেই উপনিষদে জারিত হলেন। তার একটা খুব সহজ কারণ হচ্ছে যে ব্রাহ্মধর্ম যে প্রতিষ্ঠিত হলো সে তো ঠাকুরবাড়িতেই। তার বাবাই তো ব্রাহ্ম সমাজকে ব্রাহ্মধর্মে রূপান্তরিত করেছিলেন। এখন এই যে ব্রাহ্মধর্ম, সেটি যখন একটি ধর্মের আকার পেল, তখন যে কোনো ধর্মেরই কিছু শাস্ত্রগ্রন্থ থাকে। যেমন ব্রাহ্ম ধর্মের জন্যে এই যে শ্লোক সংহিতা, এটা তৈরি করলেন দেবেন্দ্রনাথ। অনেক দিনের পরিশ্রমই কার্যত করেছেন, এটা সত্যিই খুব অল্প সময়ে হয়নি। অনেক দিন ধরে তার একটা যাচাই বাছাই পর্ব চলছিল, কোন শ্লোকগুলো তিনি নেবেন। এবং এটা যখন তিনি করেছিলেন তখন মূলত তার ভরটা ছিল উপনিষদের উপর, বেদের উপর নয়। কিন্তু তার মানে এই নয় যে বেদ থেকে তিনি কোনো মন্ত্র নির্বাচন করেননি, তা নয়। বেদের আগে কিন্তু নিচ্ছেন উপনিষদ, সে কথা মহর্ষি তার আত্মজীবনীতে খুব স্পষ্ট করেই বলে দিয়েছিলেন। পরে কেউ কেউ সমালোচনা করেছিলেন যে আপনি বেদ এড়িয়ে কেন উপনিষদে যাচ্ছেন। এই সমালোচনা এসেছিল খানিকটা জগবন্ধু পত্রিকা থেকে, খানিকটা এসেছিল ডাব সাহেবের কাছ থেকে। ঠাকুরবাড়ির একটা অন্য বংশের একজন ব্যক্তি, তিনিও কিছু কথা বলেছিলেন। যাই হোক, পরে তিনি কাশীতে তার শিষ্যদের পাঠিয়েছিলেন বেদ ব্যাপারটা কি ভালো করে বুঝে এসো। কিন্তু তার যাত্রাটা শুরু হয়েছিল কিন্তু উপনিষদ থেকে। এবং আপনারা সবাই জানেন যে মহর্ষির জীবনের যে একটা মোড় ঘুরিয়ে দেওয়া ব্যাপার ঘটেছিল, যে একটা এপিফ্যানিক মুহূর্ত বলতে পারেন, সেটা হচ্ছে তার ঠাকুরমার মৃত্যু। এবং তখন থেকে তার একটা কসমিক জিজ্ঞাসা ছিল। আর সেইটের কয়েক মাস বাদে, অর্থাৎ তার ঠাকুরমার মৃত্যুর কয়েক মাস বাদে, তিনি একটা ছিন্ন পত্র উপনিষদের একটা পৃষ্ঠা উড়ে যেতে দেখেন, এবং সেটা ছিল ঈশোপনিষদের প্রথম পৃষ্ঠা। ঈশাবাস্যমিদং সর্বং যৎ কিঞ্চ জগত্তং জগৎ তেন তাক্তেন ভঞ্জিতা মাহ কৃধা কাস্য সেত্তনম, যেটা আসলে একেবারে মোড় ঘুরিয়ে দিল। কেন তিনি ঠিক যা প্রত্যাশা করছিলেন সেইটাই তিনি পেলেন ওই মন্ত্রের মধ্যে। যদিও তিনি প্রথমে অর্থ বুঝতে পারেননি, তিনি রামচন্দ্র বাগীশের কাছে গিয়েছিলেন সেটা বুঝিয়ে নেওয়ার জন্য। কিন্তু তারপর যে শ্লোক সংকলনটা শুরু হলো সেইটা খুব গুরুত্বপূর্ণ। কারণ সেই শ্লোক সংকলনে তিনি কিন্তু উপনিষদ থেকে রীতিমতো যাচাই বাছাই করে মন্ত্র নিচ্ছেন। যে মন্ত্রে তার মন সাই দিচ্ছে শুধু সেই মন্ত্রগুলো নিচ্ছেন, সব মন্ত্র কিন্তু নয়। একটা বিচারশীলতা কাজ করছে এর মধ্যে। যেমন আমাদের এখানে আমরা তো খুব মন্দিরে এটা শুনি, শান্তিনিকেতনে এই মন্ত্র উচ্চারিত হয় যে ওং সত্যং জ্ঞানমনন্তং ব্রহ্ম আনন্দ রূপং মৃতং ইত বিভাতি শান্তম শিবম অদ্বৈতম। আমরা কিন্তু পরপর তিনটে উচ্চারণ করি, কিন্তু এই যে প্রথম অংশটুকু সত্যং জ্ঞানমনন্তং ব্রহ্ম, এইটা তৈত্তেরীয় থেকে নেওয়া। আবার তার সঙ্গে উনি জুড়ে দিচ্ছেন আনন্দ রূপং ইয়ৎ বিভাতি, এটা মুণ্ডক্য উপনিষদ। আর শান্তম শিবম অদ্বৈতম, এটা মহর্ষি অনেক দিন পর এটা পেয়ে তৃপ্তি পেয়েছিলেন, সেটা মান্ডুক্য থেকে। কিন্তু এখানে যখন শ্লোক সংকলন করছেন সেটা পরপর গেঁথে দিচ্ছেন।
আমি এইগুলো বলে এটা বোঝাতে চাইছি যে মহর্ষি কিভাবে একটা বিচারশীলতা প্রয়োগ করে মন্ত্রগুলোকে যাচাই বাছাই করছেন। সব ক্ষেত্রেই তাই, পরে আমি আরও কিছু দৃষ্টান্ত দেব। এখন এরকম একটা আবহে রবীন্দ্রনাথের ছোটবেলা গড়ে উঠছে, ফলে স্বভাবতই রবীন্দ্রনাথ প্রথম থেকেই উপন্যাস জারিত হয়ে উঠছেন, এবং যখন এই উপনিষদের মন্ত্র থেকেই বাছাই কিছু মন্ত্র নিয়ে মহর্ষির অনুসারী বেচারাম চট্টোপাধ্যায়, তিনি রবীন্দ্রনাথের উপনয়নের সময় তাকে গায়ত্রী মন্ত্র বোঝাচ্ছেন। যদিও গায়ত্রী ঠিক উপনিষদের নয়, এটা ঋগ্বেদের তৃতীয় মণ্ডলের, কিন্তু তবুও মানে ওইভাবে ভাগ করা একটু মুশকিল, কারণ বেদের অনেক মন্ত্র এই উপনিষদে থাকবে, এটা খুব স্বাভাবিক, কিন্তু এইটা নয়। তো সেখানে সেই মন্ত্র যখন তিনি গায়ত্রী মন্ত্র জপ করা শিখছেন, তখন তিনি জীবনস্মৃতিতে পরে লিখেছেন যে নূতন ব্রাহ্মণ হওয়ার পরে গায়ত্রী মন্ত্রটা জপ করার দিকে খুব একটা ঝোঁক পড়িল। আমার বেশ মনে আছে, আমি ভূর্ভুবস্বা এই অংশকে অবলম্বন করিয়া মনটাকে খুব প্রসারিত করিতে চেষ্টা করিতাম। উদ্ধৃতি শেষ। আমি এই পর্বে আর খুব বেশি কিছু বলবো না, শুধু এইটুকুই বলি যে রবীন্দ্রনাথ এই যে কথাটা বললেন ভূর্ভুবস্বা, এইটা নিয়ে পণ্ডিতদের মধ্যে কেউ কেউ বললেন যে রবীন্দ্রনাথ যেভাবে উপনিষদের ব্যাখ্যা করেছেন, যদি শব্দগত এবং অন্বয়গত দিক থেকে বিচার করা যায়, তাহলে ঠিক সেই অর্থটা হয় না। তার মানে রবীন্দ্রনাথ সেখানে আভিপ্রায়িক একটা অর্থ তৈরি করে নিচ্ছেন। এই অর্থটা তৈরি করে নেওয়াটা সঙ্গত কি সঙ্গত নয়, রবীন্দ্রনাথ কেনই অর্থ তৈরি করছেন, সেই আলোচনা আমি পরে আসব, কিন্তু নিশ্চয়ই তার পক্ষেও কিছু যুক্তি দেওয়া যায়। কিন্তু এইটুকু আপাতত বলি যে এইভাবে রবীন্দ্রনাথ উপনিষদের মধ্যে প্রবেশ করছেন, উপনিষদকে গ্রহণ করছেন, বলা যায় পরিগ্রহণ করছেন, এবং সেগুলো সেই উপনিষদ প্রত্যক্ষত বা পরোক্ষে নানাভাবেই তার সাহিত্যে বিকিরিত হচ্ছে, কারণ তার চেতনার কোষে কোষে সেটা রয়ে গিয়েছিল। তো সেটা কিভাবে রয়ে গিয়েছিল সে আলোচনায় নিশ্চয়ই আমার সহবক্তারা আরও সবাই বলবেন, সেই প্রসঙ্গে পরে আমরা আবার ফিরে আসছি। ধন্যবাদ অধ্যাপক মানবেন্দ্র মুখোপাধ্যায় মহাশয়কে। তিনি মূলত অনুষ্ঠানের একটা সুর বেঁধে দিলেন। এবার আমরা এগিয়ে যাব। বেশ কতগুলো প্রশ্ন রয়েছে। বাংলার এবং বাঙালির জ্ঞান, বিজ্ঞান, সংস্কৃতির একটা স্বর্ণযুগ ছিল। অনেকে মনে করেন 1893 থেকে 1913। 1893 কেন? তার কারণ আমরা সবাই জানি, বাংলার স্বামী বিবেকানন্দ শিকাগোতে তার বিখ্যাত সেই বক্তৃতা। আবার 1895 কেন? তার কারণ জগদীশচন্দ্র বোস এমন একটা যুগান্তকারী আবিষ্কার করলেন যা আজকে 5G যুগে গোটা পৃথিবীকে সমৃদ্ধ করেছে, অস্বীকার করার কোনো জায়গা নেই। আর 1913 কেন? সবাই জানি, নোবেল পুরস্কার এলো। অনেকে বলেন এক সাধু, তরুণ সাধু, সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রে একজন তরুণ বিজ্ঞানী, অর্থাৎ জগদীশচন্দ্র বোস, বিজ্ঞানের ক্ষেত্রে, প্রযুক্তির ক্ষেত্রে, জীবনের সত্যের ক্ষেত্রে এবং কবিতার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুর গোটা পৃথিবীতে আসলে উপনিষদকেই প্রতিষ্ঠা করলেন। এমন সব অভিনব তথ্য যার বইতে আছে। আমি সরাসরি চলে যাব লেখক, প্রাবন্ধিক রাজীব শ্রাবণের কাছে। আমি রাজীবদাকে বলবো যে রাজীবদা, এই যে অনবদ্য বইটি উপনিষদ ভাবনায় গীতাঞ্জলি, এবং সেই গীতাঞ্জলি চুইয়ে আমরা রবীন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথ চুইয়ে আমরা বঙ্গ সংস্কৃতিতে প্রবেশ করব। এক কথায় বলা যেতে পারে এই বইটি এমন একটি আকর গ্রন্থ হতে চলেছে যে বাঙালির উপনিষদ বা বাঙালি জীবনী উপনিষদের একটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায় হতে চলেছে। আমি বলবো রাজীব শ্রাবণকে। ধন্যবাদ। আর ঋতব্রত, তোমাকে, উপস্থিত যারা আছেন সবাইকে আমার শ্রদ্ধা জানাই, এবং যারা আপনারা এসছেন তাদেরকেও। যে প্রশ্ন আমাকে করা হলো, সেই প্রশ্ন যাওয়ার আগে আমার কয়েকটা আমার জীবনে যে দিক পরিবর্তন, উপনিষদের প্রতি আকৃষ্ট হওয়া
এর একটা ছোট্ট গল্প আমাকে বলতেই হয়। 90-এর দশকের শেষ, বিজ্ঞানের স্নাতক, পরবর্তী ক্ষেত্রে মাস্টার ডিগ্রি করার জন্য বালিগঞ্জ সায়েন্স কলেজ যাওয়া। বিজ্ঞানের ছাত্র হলে যা হয়, একটি উন্নাসিক ভাব। আমাকে আমার এক অধ্যাপক, তখন স্বল্প পরিচিত, কথা প্রসঙ্গে বললেন, তুমি তো মিশন পরিবারের ছেলে, উপনিষদ তোমার করায়ত্ত আছে? আমি একটু থতমত খেয়ে বললাম, না স্যার। উনি বললেন, তোমাকে আমি সময় দিচ্ছি, 1 মাসে 10খানা উপনিষদ তোমাকে জানতে হবে, এবং সেই উপনিষদের ভাবাদর্শে আমরা কিভাবে এগোবো সেটাও তোমাকে বলতে হবে। খুব কঠিন কাজ। 10টা উপনিষদ 1 মাসে পড়তে হবে এবং তার ভাবাদর্শ আমাকে বলতে হবে। বললেন, তুমি কালকে আমাকে এসে বলো কীভাবে করব। সারা রাত্রি এটা নিয়ে ভাবনা চিন্তা চলছে। পরের দিন যখন আমি এলাম, উনি আমাকে বললেন, তোমাকে আমি একটি বই দিচ্ছি, যে বইটা তোমাকে উপনিষদ পড়াবে 1 মাসে। দিস ইজ গীতাঞ্জলি। এবং আমার সেই পরম শ্রদ্ধেয় মাস্টারমশাই, আমাদের আজকে পরম প্রিয় ঋতব্রতর পিতা, স্বর্গীয় পিতা ডক্টর মণিব্রত ভট্টাচার্য, তিনি আমাকে প্রথম উপনিষদের প্রতি আকৃষ্ট করলেন। বোঝালেন, আচ্ছা, বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। তুমি জানো, আমি জানি, এটা বলো তো কোন উপনিষদ থেকে? স্ট্রাইক হলো, খোঁজো, পড়লাম ঈশো উপনিষদ। 1 মাসের মধ্যে প্রায় গীতাঞ্জলি পড়া শেষ হলো। সঙ্গে বিভিন্ন উপনিষদের রবি ঠাকুর কীভাবে প্রভাবিত হয়েছেন, এবং সেই প্রভাবিতর মধ্যে আজ থেকে 100 বছর আগে, 100 বছর পরের একজন আধুনিক মানুষ ধর্ম নিরপেক্ষতার স্বপ্ন আমাদের দেখিয়ে দিয়েছেন। আমাদের জাতপাতের যে আবরণ নিয়ে আমরা চলি গীতাঞ্জলির মধ্যে, সেটা তিনি ঘুচিয়েছেন। তারও একটা ছোট্ট ঘটনা বলি। সম্প্রতি বাংলাদেশে যে রাজনৈতিক অস্থিরতা চলছে, সেটা নিয়ে আমার বাংলাদেশি এক বন্ধু আমাকে একদিন ফোন করে গীতাঞ্জলির একটা স্তোত্র বলল, এই কবিতা বলল। আমি তাকে বললাম, এটা তো তৈত্রিক উপনিষদ থেকে নেওয়া। বলে, তাই দাদা? হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন সবার কাছে কবিগুরু গীতাঞ্জলির মাধ্যমে উপনিষদকে পৌঁছে দিয়েছেন। আজকে ধর্মান্ধতার যে বাতাবরণ গোটা পৃথিবীতে পরিমণ্ডলে ঘুরে বেড়াচ্ছে, কবিগুরুর গীতাঞ্জলি সেই পরিমণ্ডল থেকে আমাদের বার করে আনছে। আমার মনে হয় উপনিষদ, আমার মাস্টারমশাই যা বলেছেন যে তুমি উপনিষদ পড়ো, উপনিষদকে জানতে হলে গীতাঞ্জলিকে জানতে হবে, আমি সেই মাস্টারমশাইকে আজকে আমার এই বই প্রকাশ প্রাক মুহূর্তে তাকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। ধন্যবাদ। ধন্যবাদ রাজীব শ্রাবণকে। তিনি বলছিলেন যে কিভাবে তিনি উপনিষদে ঢুকলেন, কিভাবে সেখান থেকে গীতাঞ্জলিতে সাঁতার বা সন্তরণের মধ্য দিয়ে আজকে তার এই বই বা পুস্তক রচনা। আমরা ফিরে যাব আবার গীতাঞ্জলি, রবীন্দ্রনাথের পরিবার এবং অবশ্যই উপনিষদে। রোমারলা থেকে, ফরাসি মনীষী রোমারলা থেকে শুরু করে ম্যাক্স মুলার, সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় চিন্তার জগতে যারা আলোড়ন ফেলেছেন, তাদের একটা অংশ বরাবরই প্রাচ্যের দিকে তাকিয়েছেন। আর প্রাচ্যের দিকে তাকালেই সেখানে উপনিষদ তাদের চিন্তা ভাবনা, তাদের লেখায়, এমনকি কারোর জীবনেও তার প্রভাব পড়ে। রবীন্দ্র পরিবারে উপনিষদের প্রভাব
এবং সেখান থেকে রবীন্দ্রনাথের জারিত হয়ে যাওয়া, অর্থাৎ অধ্যাপক শ্রদ্ধেয় মানবেন্দ্র মুখোপাধ্যায় যে কথা বলছিলেন, এই জারিত হয়ে যাওয়ার ঘটনাটা একটু শুনে নেব এবং আমি অধ্যাপক মিলন বিশ্বাসকে বলবো রবীন্দ্র পরিবারে উপনিষদের প্রভাব সম্পর্কে যদি আমাদের একটু দৃষ্টিপাত করাতে পারেন। এখানে শ্রোতা মণ্ডলী যারা আছেন সবাইকে নমস্কার জানাই। আমার কথা শুরু করার আগে আমি দু একটি কথা একটু সূচক হিসেবে বলতে চাই। সেটি হলো এই যে আমার এই শান্তিনিকেতন এবং বিশ্বভারতীতে এখানে আসা 20 বছর সম্পূর্ণ হলো। আমি এই 20 বছর এখানে এই শান্তিনিকেতনে এবং উপাসনা মন্দিরে আমি এই রবীন্দ্রনাথের ধর্মভাবনা, তার উপনিষদ ভাবনা, এইগুলো আমি একটু শোনার সৌভাগ্য আমার হয়েছে। সেই জায়গা থেকে আমি কিছু কথা বলবো। এ বিষয়ে আমাকে যে বিষয় বলতে বলা হলো সেটি হচ্ছে যে রবীন্দ্রনাথ যে ঠাকুর পরিবারে বড় হয়ে উঠছেন, সেই বড় হয়ে ওঠার পটভূমি কি, সেই পরিবেশ কি রকম ছিল, সে সম্পর্কে একটু আলোকপাত করা। আমরা জানি যে দেবেন্দ্রনাথ তার সন্তানদের এই উপনিষদের শ্লোক তিনি মুখস্থ করাতেন। এবং রবীন্দ্রনাথ যখন কিশোর তখন বিভিন্ন অনুষ্ঠানে এই উপনিষদের শ্লোক তিনি আবৃত্তি করছেন। রবীন্দ্রনাথ আমরা জানি যে তিনি মূলত ভৃত্যদের দ্বারা অনেকটাই লালিত পালিত হয়েছেন। তার একটা জিজ্ঞাসা ছিল, তার একটা অপূর্ণ একটা ইচ্ছা ছিল যে সাধারণ মানুষ, পরিবেশ, প্রকৃতির খুব কাছ থেকে দেখা। এবং রবীন্দ্রনাথের বয়স যখন 13 বছর, তখন রবীন্দ্রনাথ পিতার সঙ্গে তিনি ভ্রমণে বের হচ্ছেন এবং তিনি যাচ্ছেন অমৃতসর। এবং সেই অমৃতসরের গুরুদ্বারে, ধর্ম মন্দিরে সেখানে ভজন শুনছেন, সেখানে কীর্তন শুনছেন। এবং শুধু তাই নয়, সেখান থেকে বাসায় ফিরে পিতাকে ব্রহ্মসঙ্গীত শোনাচ্ছেন। তারপরে সেখান থেকে হিমালয়ে আসছেন, ডালহৌসি পাহাড়, বক্রটা বলে একটি জায়গা, সেখানে প্রায় 4 মাস অতিক্রান্ত করছেন সেখানে। এবং রবীন্দ্রনাথ বলছেন তার জীবন স্মৃতিতে হিমালয়ে যে পিতা তাকে অগাধ স্বাধীনতা সেখানে দিচ্ছে। এই যে রবীন্দ্রনাথ পিতার এই যে সান্নিধ্য এবং শৈশব থেকেই তার এই যে উপনিষদের মন্ত্র বা শ্লোক, উপনিষদের ভাবনা তার মধ্যে সঞ্চারিত হয়ে যাচ্ছে। এবং পরবর্তীকালে আমরা দেখব যে
রবীন্দ্রনাথ এই উপনিষদের ভাবনা থেকে তিনি কিভাবে তার জীবন প্রবাহ এবং সেই জীবন প্রবাহের ক্ষেত্রে যেটা বলবো, তিনি বলছেন যে আমরা জানি যে প্রথমেই তার হেমন্তবালা দেবীর কথা বললেন আমার পূর্ববর্তী বক্তা সূচক ভাষণে। উপনিষদ তার জীবনের মূল মন্ত্র, সেটা তিনি বলছেন, কিন্তু পরেক্ষণে রবীন্দ্রনাথের মতো প্রতিভা, রবীন্দ্রনাথের মতো মানে ব্যক্তিত্ব কখনোই কোনো অনুসরণের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারেন না। এ কথাটি আমাদের মাথায় রাখতে হবে। এবং সেখান থেকেই তিনি কিভাবে রবীন্দ্রনাথ হয়ে উঠছেন সেই সম্পর্কে আমি দু একটি কথা বলবো। দ্য রিলিজিয়ন অফ ম্যান গ্রন্থের ৬ষ্ঠ অধ্যায়ে তিনি বলছেন তাঁর এই দীর্ঘ জীবনের যে অভিজ্ঞতা এবং অনুভূতি কিভাবে তাঁর জীবনে সত্য হয়ে উঠছে, উপনিষদকে সেখান থেকে অতিক্রম করে আমার জীবন তাহার ধর্মকে লাভ করিয়াছে একটা বাড়িয়া উঠিবার প্রবাহের ভিতর দিয়া, কোনো উত্তরাধিকারের ভিতর দিয়াও নয়, বাহির হইতে আমদানির দ্বারাও নয়। এ কথা বলছেন রবীন্দ্রনাথ। এবং দ্য রিলিজিয়ন অফ ম্যান গ্রন্থের প্রাককথনে রবীন্দ্রনাথ জানাচ্ছেন যে মানুষের ধর্ম আমার মনের মধ্যে একটা ধর্মের অনুভূতি রূপেই দিনে দিনে গড়িয়া উঠিয়াছে, কোনো দার্শনিক বিষয়বস্তু রূপে গড়িয়া ওঠে নাই। বস্তুত আমার অপরিণত যৌবনের প্রথম দিককার রচনাগুলি হইতে আরম্ভ করিয়া বর্তমান কাল পর্যন্তের রচনাসমূহের একটা মস্ত বড় অংশের ভিতরেই এই গড়িয়া উঠিবার প্রায় একটা অবিচ্ছিন্ন ইতিহাস ব্যাপ্ত হইয়া রহিয়াছে। আজ আমি বুঝিতে পারিতেছি যে আমার সকল আরব্ধ কর্ম এবং উচ্চারিত বাণী ইহারা সকলই আমার একটা প্রেরণার ঐক্যে গভীরভাবে বাঁধা রইয়াছে। এই ঐক্যের ঠিক সংজ্ঞা যে কি, তাহা আমার নিজের কাছেও অনেক সময় অজ্ঞাত রইয়াছে। অর্থাৎ রবীন্দ্রনাথ তার এই যে জীবন প্রবাহ এবং সেই জীবন প্রবাহের যে অনুভূতি এবং অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার মধ্য দিয়ে রবীন্দ্রনাথ কিভাবে রবীন্দ্রনাথ হয়ে উঠছেন, সেটাই তিনি তার এই দ্য রিলিজিয়ন অফ ম্যান গ্রন্থে সে কথা বলছেন। এবং পরেক্ষণে আমরা দেখব যে আমাদের যে আত্মা এবং এই আত্মার সঙ্গে তিনি আমাদের নদীর স্রোতের তুলনা করছেন এবং নদীর তীরের যে চর এবং সেই চরের সঙ্গে তিনি তুলনা করছেন আমাদের অহংকে। আত্মার বিনাশ নেই, আত্মা অবিচল, আত্মা চলমান, এবং তিনি এভাবেই তার জীবন এভাবে প্রবাহিত হয়ে হচ্ছে এবং তিনি এভাবেই তার জীবন প্রবাহে তার কাছে বড় হয়ে উঠছে সত্য, মঙ্গল এবং আনন্দ। এবং জীবনের একেবারে
শেষ প্রান্তেও কিন্তু তিনি সেই শান্তম শিবম এবং অদ্বৈতম এই বাণীই তিনি উচ্চারণ করছেন, তিনি স্মরণ করছেন। নমস্কার। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক মিলন কান্তি বিশ্বাস মহাশয়কে। তিনি খুব সুন্দরভাবে বললেন, এবং সত্যি তো আমাদের কাছে রবীন্দ্রনাথ শুধুমাত্র তো নিছক লেখক, কবি, সাহিত্যিক নন, এমনকি শুধুমাত্র তিনি স্রষ্টাও নন, তিনি বাঙালির কাছে, আবহমান বাঙালির কাছে তিনি প্রসঙ্গ এবং বিষয়ও। সুতরাং রবীন্দ্রনাথ শুধু একজন ব্যক্তি চর্চা নয়, সে বিষয়কে চর্চা, এবং তার গভীরে উপনিষদ কিভাবে এসেছেন খুব সুন্দরভাবে মিলনকান্তি বিশ্বাস মহাশয় বললেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে রবীন্দ্রনাথ নিছক কোনো কিছুকে তো অনুকরণ বা অনুসরণ করেন না। আমরা যেখানে বসে আছি এটাই হয়তো স্থান মাহাত্ম্য। আমরা যেখানে বসে আছি রতনপল্লী শান্তিনিকেতনে, ঠিক এখান থেকে পাথর ছোড়া দূরত্বে কালোদার চায়ের দোকান, যেখানে অমর্ত্য সেন, মানে বাঙালি আমোদিত হয় এই কারণে, অমর্ত্য সেন যেখানে চা খেতে আসতেন সাইকেল করে। এখন সে কালোদার দোকান নেই, কিন্তু তার পাশে আরও একটি দোকান আছে, সেখানে অভিনব লিকার চা পাওয়া যায়। চিনি ছাড়া চা পাতা দেওয়া গ্লাসের লিকার চা দেওয়া হয়। লিকার চাতে পরিমিতি বোধটা এমনটাই থাকে যে আপনার চিনি বা কোনো রকম চা কোনো রকম কিছুর দরকার হয় না, এবং ততটাই স্বচ্ছ থাকে যতটা দরকার একটা লিকার চায়। আমি এই প্রসঙ্গ কেন অবতারণা করলাম, তার কারণ রবীন্দ্রনাথও বোধহয় সেই মানুষ, যেই মানুষের সৃষ্টিকর্মের মধ্যে উপনিষদ জাঁকিয়ে বসেনি। পাণ্ডিত্য ফলানোর জন্য উপনিষদকে ব্যবহার করা হয়নি। তিনি যেভাবে উপনিষদকে নিয়ে এসেছেন, এমনভাবে যে বাঙালি, অন্তত আমরা, কোনটা প্রেম পর্যায়ের গান আর কোনটা পূজা পর্যায়ের গান গুলিয়ে ফেলি। এতটাই উপনিষদ ছড়িয়ে রয়েছে তার সৃষ্টিতে। মলিয়ের একটা বিখ্যাত কথা বলতেন, ফরাসি নাট্যকার মলিয়ে। তিনি বলতেন যে জীবনে যদি কোনো কিছু ঘটে গুরুত্বপূর্ণ, তা অবশ্যই নাটকে এবং মঞ্চতে থাকবে। নাটক মঞ্চতে যা নেই তা জীবনে নেই। ঠিক কি ভুল জানি না, কিন্তু এবার আমরা চলে যাব অধ্যাপিকা যুথিকা পাণ্ডের কাছে। তার কারণ তিনি গভীরভাবে রবীন্দ্রনাথের নাট্য চর্চা করেছেন। রক্তকরবী থেকে 4 অধ্যায়। উপনিষদ কি নেই? উপনিষদ কি নেই রবীন্দ্রনাথের মঞ্চে? উপনিষদ কি নেই রবীন্দ্রনাথের মননে? আমি তাকে অনুরোধ করব রবীন্দ্র মনন এবং রবীন্দ্র নাটকে উপনিষদ নিয়ে আমাদের যদি একটু আলোকপাত করেন। ধন্যবাদ। উপস্থিত সবাইকে আমার প্রণাম। বড় শক্ত বিষয় রবীন্দ্র মনন, রবীন্দ্র চিন্তন, রবীন্দ্র নাটক। ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় তার বাংলা সাহিত্যের ইতিহাসে একটা কথা বলেছিলেন, মাটির ওপর যেমন দেহের প্রতিষ্ঠা, দেহের ওপর মনের প্রতিষ্ঠা, আর সেই মনের বাংময় প্রকাশ হচ্ছে সাহিত্য, তার উপরে রবীন্দ্র সাহিত্য ভাবা যায়। রবীন্দ্রনাথও একটা কথা বলেছিলেন, দেহের মধ্যে যে প্রাণ আছে, আর এই প্রাণের মধ্যে আছে বায়ু, অন্ন এবং আনন্দ, এটা নিয়েই হচ্ছে ব্রহ্ম। তো রবীন্দ্রনাথ এই ব্রহ্মচর্চা করতে গিয়ে যা কিছু পেয়েছেন সবটাই গতিশীল এবং চলমান। আমরা পূর্বেই শুনেছি যে রবীন্দ্রনাথের পরিবার, বিশেষ করে দেবেন্দ্রনাথের প্রভাব, এই যে উপনিষদের প্রভাব তার কাছ থেকেই পাওয়া, এবং এই যে সব কিছুই যেন একটা সত্যের দ্বারা আবৃত এবং পরিচালিত। রবীন্দ্রনাথের কবি মনন গড়ে উঠেছিল অনেক ছোটবেলায় উপনিষদের প্রভাবে। আমরা প্রত্যেকেই জানি এখানে তার কবি এবং তার সঙ্গীত, বিশেষ করে এই দুটো রূপের মধ্যে দিয়ে যে উপনিষদের প্রভাব আছে পরতে পরতে কিন্তু দেখা যায়। শুধু তাই নয়, একটা কবিতা আমরা দেখতে পাই, একটা কবিতা কেন, রবীন্দ্রনাথের গীতাঞ্জলি পর্বের বেশি সব কবিতাগুলোই উপনিষদের প্রভাবে প্রভাবিত। আমরা দেখতে পাই যে
আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে। এখানে মুক্তির সঙ্গে তিনি কি শুধু বিশ্ব মুক্তির কথা বলেছেন, না নিজের মুক্তির কথা বলেছেন? বিশ্ব মুক্তির কথা বলেছেন, বিশ্ব মানব প্রেমের কথা বলেছেন। যেখানে প্রেম আছে সেখানে মুক্তি আছে। আবার তিনি বলেছেন যেখানে ব্যথা আছে সেখানে আনন্দ আছে, সেখানে মুক্তি আছে। আমাদের সঞ্চালক মহাশয় নাটকের কথা বললেন, তবে রবীন্দ্রনাথের সব নাটকেই উপনিষদের প্রভাব আছে সেটা আমার জানা নেই। আপনারা যদি জেনে থাকেন আমরা এর পরের পর্যায়ে শুনব। কিন্তু রবীন্দ্রনাথের কিছু কিছু নাটকে আমরা কিন্তু উপনিষদের প্রভাব পেয়েছি, যেমন রাজা নাটকে। আবার ডাকঘর নাটকে মুক্তির কথা আছে, তবে মুক্তির কথাই কি উপনিষদের কথা সেটা সমালোচনার বিষয়। কারণ আমরা এখানে যারা আছি প্রত্যেকেই আমরা ডাকঘর পড়েছি। অমল কি চেয়েছে? মুক্তি, তার নিজের থেকে মুক্তি। আমরা শেষ পর্যন্ত দেখেছি রাজার চিঠি এসছে, তিনি রাজার চিঠির জন্য বসে আছেন। সেটাও এক পরম মুক্তি, সেই মুক্তি তিনি চেয়েছেন এবং পেয়েছেনও। কিন্তু আমরা রাজা নাটকে কি দেখতে পাই? রানী সারাক্ষণ রাজাকে চেয়েছেন, রাজাকে দর্শন করার জন্য তিনি আকুল হয়েছেন। একসময় রাজা কি বলেছেন? রাজা বলেছেন, বসন্ত পূর্ণিমার উৎসবে তুমি তোমার প্রাসাদের শিখরের উপর দাঁড়িয়েও চেয়ে দেখো, আমার বাগানে সহস্র লোকের মধ্যে আমাকে দেখবার চেষ্টা করো। রানী কিন্তু দেখবার চেষ্টা করেছিলেন, কিন্তু পেয়েছিলেন কি? পাননি। ভুলবশত একটি ঘটনাও ঘটে, তারপরে সে পিত্রালয়ে চলে যায়। কেন চলে যায়? তার ভুলটা সংশোধন করার জন্য। এখানে আমরা রানীর যে প্রেম দৃষ্টি, রাজা রূপকে সম্পূর্ণভাবে গ্রহণ করার, সেই দৃষ্টিকে আমরা তীক্ষ্ণভাবে দেখতে পাই। নাটকে শুরু হয়েছিল একটি উৎসবকে কেন্দ্র করে, আর শেষ হয়েছিল একটি গভীরতার মধ্যে। এই গভীরতা কি? তিনিও মুক্তি চেয়েছিলেন। সেটা কি মুক্তি? তিনি নিজের থেকে মুক্তি, আত্মমুক্তি। রবীন্দ্রনাথের বিভিন্ন নাটকেই কিন্তু ঘুরে ফিরে সেই মুক্তি আমরা দেখতে পাই। প্রায়শ্চিত্ত নাটকে আমরা সেই মুক্তি দেখতে পাই। মুক্তধারা নাটকে আমরা অভিজিতের মৃত্যুর মধ্যে দিয়ে সেই মুক্তি দেখতে পাই। বেশিরভাগ নাটকেই আমরা মুক্তি, সেই বিশ্ব প্রকৃতির বলুন আর নিজের মুক্তি বলুন, বিশ্ব সৌন্দর্যের কথা বলুন, রবীন্দ্রনাথের নাটকে কেন, তার প্রবন্ধে, তার উপন্যাসে, তার গল্পে, সমস্ত ধারাতেই আমরা তার মুক্তি দেখতে পাই। এই মুক্তির মধ্যে দিয়েই তিনি আনন্দ খুঁজে বেরিয়েছেন। আমরা রাজা নাটকের শেষে দেখতে পাই যে রবীন্দ্রনাথ, ঈশ্বর সম্বন্ধে রবীন্দ্রনাথের যে নতুন ভাবনার অনুভূতির উদয় হয়েছে। তিনি বলেছেন ঈশ্বর কি কেবল আমার একার? তা তো নয়, ঈশ্বর সবার, ঈশ্বর ভক্তদের। রথের রশি নাটকে সেখানেও তো এক গভীরতার কথা উঠে আসে, যে সমাজ কেবল এক শ্রেণীর মানুষের জন্য নয়। তিনি সেখানে দেখিয়েছেন যে এক শ্রেণীর মানুষ রথ চালাতে গেছে, রথের দড়ি উঠছে না, রথ চলছে না। কেন? সমাজ যদি সমতা দান না হয়, সমতা বিধান না হয়, তাহলে সমাজ কিন্তু ভালোভাবে চলে না। রবীন্দ্রনাথ তার প্রতি পরতে পরতে তার সাহিত্যে দেখিয়েছেন বারবার। যখন শূদ্ররা সেই রথের রশিতে হাত দিল, তখনই রথের রশি চলল। এটাও তো এক শ্রেণীর মুক্তির কথা। আমরা তার প্রকৃতির প্রতিশোধ থেকে শুরু করে রাজা নাটক, রক্তকরবী নাটক, রাজা ও রানী, রাজা ও রানীতে আমরা দেখতে পাই সুমিত্রা নিজের মৃত্যুকে বিসর্জন দিয়ে, সেখানেও এক মুক্তির কথা দেখানো হয়েছে। এক এক রকমভাবে, এক এক পর্যায়ে, এক এক পরিপ্রেক্ষিতে, এক এক পরিবেশে। তো আমরা যে চিন্তনে, যে মননে বড় হয়েছি রবীন্দ্রনাথের বিভিন্ন সাহিত্য পড়ে, রবীন্দ্রনাথ বড় হয়েছেন উপনিষদের আলোকে। এখানেই তো মুক্তি।
তবে আমরা কতটা ধরে রাখতে পেরেছি, কতটা আমরা নিজেদের মধ্যে গ্রহণ করতে পেরেছি, সেটাই বড় কথা। কারণ বিভিন্ন সাহিত্য, রবীন্দ্রনাথের বিশেষ করে যখন আমরা সাহিত্য পড়তে যাই, তার মানে বোঝা আমাদের দুঃসহ হয়ে ওঠে। বিশেষ করে আমরা যখন ধর্মকেন্দ্রিক প্রবন্ধগুলো পড়ি, তার মানে আমরা মেলাতে পারি না। স্যার একটু আগেই বলছিলেন, উপনিষদের বাণীটি যখন পড়লেন তখন তিনি বুঝতে পারেননি, তারপরে যখন স্যারের কাছে গেলেন তখন স্যার বুঝিয়ে দিলেন, তারপরে তার বোধগম্য হলো। আমাদেরও কি রবীন্দ্রনাথ যখন পড়ি সবসময় বোধগম্য হয়ে ওঠে? সবসময় বোধগম্য হয়ে ওঠে না। এই যে নাটকেরও মধ্যে যে গূঢ় ভাব, গূঢ় চিন্তা আছে, সেগুলো কিন্তু আমাদের এই রবীন্দ্রনাথের গভীরতার মধ্যে ডুব না দিলে আমরা কিন্তু বুঝতে পারবো না। নন্দিনীর মধ্যেও তো সেই একই কথা আছে, যেটা বিশ্ব প্রকৃতির কথা, বিশ্ব প্রেমের কথা। সেই বিশ্বপ্রেম কি? সেই বিশ্বপ্রেম হচ্ছে মুক্তি। মুক্তির মধ্যে দিয়েই আমাদের আনন্দ, আমাদের উৎগীরণ। অতএব আমরা প্রত্যেকটা নাটকের মধ্যেই যখন দেখি মুক্তির কথা বলেছেন, মুক্তি, ওরে মুক্তি কোথায়? ধন্যবাদ। চার অধ্যায়ের কথা বলছিলাম। আসলে রবীন্দ্রনাথের নাটক, রবীন্দ্রনাথের গদ্য, উপন্যাস, ছোট গল্প, সঙ্গীত, তার দর্শন, অবশ্যই তার কবিতা, এই তো বাঙালির জীবন। বাঙালির হৃদয়ের বিচরণ ক্ষেত্র এতটা প্রসারিত হয়েছে এবং সেখানে সূর্যের মতো কিরণ দিচ্ছে কি উপনিষদ? এ সমস্ত প্রশ্ন আমাদের রয়েছে। সাধারণ মানুষ আমরা কতটুকুই বা উপনিষদ আয়ত্ত করতে পারবো? কতটুকুই বা আমরা উপনিষদের সত্য উপলব্ধি করতে পারবো? কতটুকু তার ঋত রূপ আমাদের জীবনে আনতে পারবো? কিন্তু আমাদের তো রবীন্দ্রনাথ আছে। তাহলে কি রবীন্দ্রনাথ আমাদের কাছে সেই মেড ইজি, যার মধ্যে সাহিত্য গুণ আছে, দর্শন আছে, গভীরতা আছে, অথচ আট পৌড়ে জীবনে উপনিষদকেও নিয়ে আসতে পারে? এরকম হাজারো প্রশ্ন আমাদের আছে। জ্ঞানীগুণী মানুষরা বসে আছেন, তাদের সঙ্গেও আলোচনা করব, কিন্তু আমি মুখ্য আলোচকের কাছে আবার ফিরে যাব এবং তারপর সরাসরি দর্শক আসনে যে জ্ঞানীগুণী মানুষরা রয়েছেন, আসলে এখানে এত জ্ঞানী মানুষেরা রয়েছেন, প্রত্যেকেই তারা এ বিষয়ে ঘণ্টাখানেক বলতে পারেন, কিন্তু মুশকিলটা হচ্ছে সময় খুব সীমিত। তার মধ্যেও আমরা চেষ্টা করব তুলে ধরার। আমি আবার অধ্যাপক মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কাছে ফিরে যাব। একটু আগেই ম্যাডাম মুক্তির কথা বলছিলেন। এখন এই মুক্তির একটা আমাদের সাধারণ প্রতীতি হচ্ছে এরকম, যেটাকে আমরা ইমানসিপেশন বলে থাকি। কিন্তু রবীন্দ্রনাথের যে ইমানসিপেশন, বা মানে ঠিক ইমানসিপেশন অর্থে ওই যে মুক্তি, সেটা যে নয়, সে তো রবীন্দ্রনাথ বারে বারেই বলেছেন, বৈরাগ্য সাধনে মুক্তি আমার সে নয় ইত্যাদি। সেটা ওয়ান কাইন্ড অফ রেভেলেশন, এক রকমের আমার থেকে ভিতরের আমিটা বাইরে ব্যক্ত হওয়া, প্রকাশিত হওয়া। কোনোভাবে আমি আবৃত হয়ে আছি, সেই আবরণ ভেদ করে, মানে এ আমির আবরণ ভেদ করে বাইরে ব্যাপ্ততর পরিচয়ে প্রকাশিত হওয়া, এইটার কথাই রবীন্দ্রনাথ বারে বারে বলেছেন। এখন কবিতায় এবং গানে সেটা যেভাবে খুব সহজবোধ্য কারণেই সেটা আসে ঘুরে ফিরে বারে বারে। উপন্যাসে, নাটকে বা গল্পে সেটা যে আসে না তা নয়, প্রবন্ধে তো আসবেই খুব স্বাভাবিক কারণে, কারণ প্রত্যেকটা বর্গের তো একটা ধরন থাকে। আমি যখন একটা উপন্যাস বলছি, সেটা তো শুধু তত্ত্ব দিয়ে হয় না, জীবন নিয়ে হয়। পরে তার জীবন ভাবনার মধ্যে কোথাও আমি সেটা দেখতে পাই। ফলে সেখানে পরোক্ষে হয়তো আমরা এই মুক্তির ভাবনাকে কোথাও কোথাও দেখতে পাবো, নাটকেও দেখতে পাবো। হ্যাঁ, নাটকেও যে তরুণ রক্তকরবীর কথাই যদি বলি, রাজা যে শেষ পর্যন্ত তার সমস্ত জাল ছিন্ন করে বেরিয়ে আসতে পারেন, এই যে জাল ছিন্ন করে বেরিয়ে আসা, এই প্রকাশটা
তো এক রকমের মুক্তি তার কাছে, তাই না? যে আমি ভেঙে ফেলি আমার ধ্বজা, ভেঙে ফেলি আমার কেতন, এবং নন্দিনীকে বলা যে তোমার হাতে হাত রেখে আমি আমার বিরুদ্ধে লড়বো, এই যে কথাগুলো বলা, সেটা তো ভিতর থেকে এক রকমের একটা রেভেলেশন, এটা ছাড়া তো হয় না। ফলে এভাবে আপনি যদি জুড়ে নিতে পারেন, মানে সবসময় আক্ষরিকভাবে উপনিষদের সঙ্গে মিলিয়ে মিলিয়ে দেখতে হবে তা নয়, কিন্তু উপনিষদের যেটা এসেন্স, সেই এসেন্সের জায়গাটাতে কিন্তু আপনি এরকম অনেক জায়গা খুঁজে পাবেন। মানে এইভাবে আপনি বলতে পারেন যে রবীন্দ্রনাথের মুক্তি চেতনাটা হচ্ছে, মানে এইভাবে আমরা বলি অহং থেকে প্রেমে উত্তরণ, মানে অহং থেকে প্রেমে উত্তরণ, সেটাকে বলতে পারি মুক্তি। আবার এটাও ঠিক, অহং থেকে মুক্তির উপায় হচ্ছে প্রেম, দুটোই ঠিক। হ্যাঁ, মানে যদি একেবারে সমীকরণের মতো করে বলি আর কি, তা সেইটা রবীন্দ্রনাথের নাটকে খুবই আছে, নাটকে আছে। ধরুন উদয়াদিত্যের মতো যে চরিত্র বউ ঠাকুরানীর হাট উপন্যাসে, বা ধরুন গোরা যেখানে তার সংকীর্ণতা কাটিয়ে উঠে যেখানে পৌঁছলো, যে বিস্তারে গিয়ে পৌঁছলো, সে জায়গাটাকে যদি ভাবেন, তাহলে নিশ্চয়ই সেও তো একটা উত্তরণ। ফলে ওই উপনিষদের এসেন্সের জায়গাটা কোথাও কাজ করছে। রবীন্দ্রনাথ উপনিষদের মধ্যে খুঁজছেন কি, কোন জিনিসটা রবীন্দ্রনাথের কাছে বরণীয় হয়ে উঠছে? দেখুন, উনি লিখেছেন এক জায়গায় যে মানুষ আপন অন্তরের গভীরতর চেষ্টার প্রতি লক্ষ্য করে অনুভব করেছে যে সে শুধু ব্যক্তিগত মানুষ নয়, সে বিশ্বগত মানুষের একাত্ম। এই যে ব্যক্তি আমি, সেখান থেকে উত্তীর্ণ হয়ে ওঠা, এই ওঠাটা হচ্ছে মানুষের আজীবনের প্রয়াস, যেটা মানুষের ধর্মের মূল বক্তব্য। এবং সেই প্রয়াসটা এতটাই মহৎ যে পার্সোনালিটির সঙ্গে যদি আমরা মিলিয়ে পড়ি, রবীন্দ্রনাথের ইংরেজি বক্তৃতা পার্সোনালিটি যদি মিলিয়ে পড়ি, তাহলে দেখা যাবে যে সেইটের মধ্যেই সে ঈশ্বরত্বটা অর্জন করে। ফলে মানব থেকে মানব ব্রহ্মের জায়গায় রবীন্দ্রনাথ সহজে পৌঁছে যেতে পারেন। মানে সেটা কিন্তু পুরোপুরি ব্রহ্মকে ভুলে গিয়ে নয়, কিন্তু মানুষের মধ্যে সে অপরিসীম সম্ভাবনা আছে, যে অপরিসীম সম্ভাবনাতে সে এই জায়গায় গিয়ে পৌঁছতে পারে। কারণ পার্সোনালিটিতে তিনি যে কথাই বারবার জোর দিচ্ছেন, যে মানুষের পার্সোনালিটিটা হচ্ছে ওই জিনিসটা যেখানে তার ক্রিয়েটিভিটিটা আছে, যেটা তার সত্তার যে নেসেসিটি, সেইটাকে পূরণ করার উদ্বৃত্ত, সারপ্লাস, যেখান থেকে সে রচনা করে। এই যে রচনা করে, এই রচনা করার যে ক্ষমতা, ক্রিয়েটিভিটির যে পার্ট, সেইখানটাতেই কিন্তু মানুষ আসলে ঈশ্বরতুল্য হয়ে ওঠে। তা সে কথা তিনি বলছেন। এখন দেখুন, এর পাশাপাশি উনি উপনিষদ থেকে আরেকটা জিনিস পান, এই শিক্ষাটা নেন, যে বিশ্বের অণুপরমাণু থেকে সব কিছুর সঙ্গে আমাদের একটা তাদাত্ম্য সম্পর্ক আছে। আমরা ওতপ্রোত হয়ে আছি একেবারে অণুপরমাণুর সঙ্গে। উনি বলছেন, সঞ্চয় নামে রবীন্দ্রনাথের একটা প্রবন্ধের বই আছে, তাতে ধর্মের নবযুগ বলে একটা প্রবন্ধ। এই লেখাটা খুব গুরুত্বপূর্ণ এই জন্যে যে রবীন্দ্রনাথের যে ধর্মচিন্তায় একটা পরিবর্তন আসবে, সেই পরিবর্তনটা একেবারে খুব গুণগত পরিবর্তন হয়ে যাবে তা নয়, এটা মোড় ফেরা বলতে পারি। মানে তার সঙ্গে পূর্বাপর সম্বন্ধ নেই পূর্ববর্তী পর্বগুলো, তা বলবো না, কিন্তু একটা বড় মোড় ফেরা, সেইটা সঞ্চয় বইতে আছে। সঞ্চয়ের ধর্মের নবযুগ, ওই মানুষের ধর্ম পড়বার আগে ওই আমার ধর্ম এবং এই ধর্মের নবযুগ, এই দুটো লেখা বিশেষভাবেই পড়া দরকার। সেখানে বলছেন যে এরূপ পরিপূর্ণ আনন্দময় মুক্তির বার্তা, মানে মুক্তি মানে আবারও বলছি শঙ্করাচার্যের অর্থে মুক্তি নয়, কেননা এই মুক্তিটা দেবেন্দ্রনাথ নিজেও গ্রহণ করেননি, রবীন্দ্রনাথও কিন্তু গ্রহণ করেননি। এর মধ্যে সংযুক্ত থেকে, তারই মধ্যে থেকে নিজেকে নিরাসক্ত রাখা, তেনা তাক্তেনা ভঞ্জিতা মা কৃধা কাস্য সিদ্ধানাম, এই জায়গাটাতে এসে রবীন্দ্রনাথ পৌঁছন বলেই, এবং সেটা আগাগোড়া ছিলেন বলে, তার মুক্তির ভাবনাটাকে এইভাবেই ভাবতে হবে
যে পরিপূর্ণ আনন্দময় মুক্তির বার্তা এমন সুগভীর রহস্যময় বাণীতে, অথচ এমন শিশুর মতো অকৃত্রিম সরল ভাষায় উপনিষদ ছাড়া আর কোথায় ব্যক্ত হইয়াছে। ফলে উপনিষদের মধ্যে উনি কোনটা পাচ্ছেন? মুক্তির বাণী পাচ্ছেন, কিন্তু এবং সেটা আনন্দময় মুক্তির বাণী। আনন্দ কথাটা খুব গুরুত্বপূর্ণ রবীন্দ্রনাথের কাছে। এইভাবে আপনি যদি দেখেন তাহলে পরোক্ষভাবেও অনেক পাবেন, আর প্রত্যক্ষত আপনি একেবারে মিলিয়ে মিলিয়েই দেখতে পারেন তেমনও অনেক নিদর্শন রবীন্দ্র সাহিত্যে রয়েছে। যেমন ধরুন আমরা সবাই জানি যে এই যে উপনিষদের একটা মন্ত্র, হিরণ্ময়েন পাত্রেণ সত্য সত্যাপিহিতিং মুখম তত্যং ফুষন্নপাবৃণ সত্য ধর্মায় দৃষ্টায়। মানে হচ্ছে হিরণ্ময় পাত্রের দ্বারা সত্যের মুখ আবৃত হয়ে আছে, এই আবরণ উন্মোচন করো যাতে সেই ব্রহ্মের পরম করুণাময় মুখ আমি দর্শন করতে পারি, তাই তো? সেটা আবৃত হয়ে আছে। এখন এই যে আবৃত হয়ে থাকা, তার থেকে সেটার উন্মোচন, এইটার কথা যে রবীন্দ্রনাথ বারবার বলেন। দেখুন কিভাবে অন্তিম পর্বের কবিতার মধ্যে সেগুলো চলে আসছে। প্রান্তিক ৯ নম্বর, হে পুষণ সংহরণ করিয়াছ তব রশ্মি জাল, এবার প্রকাশ করো তোমার কল্যাণতম রূপ, দেখি তারে যে পুরুষ তোমার আমার মাঝে এক। তাহলে তোমার আমার মাঝে একটা ঐক্য আছে, কিন্তু দেখতে পাই না কেন? বাচ্চা কোথায়? না, মাঝে একটা আবরণ পড়ে গেছে। এই আবরণ উন্মোচনের যে সাধনা, সেইটা রবীন্দ্রনাথ আজীবন করেছেন, যেটা উপনিষদে থেকে তিনি পাচ্ছেন, প্রতিনিয়ত পাচ্ছেন। কিংবা জন্মদিনে আরও পরের দিকের কবিতা, সেখানে জন্মদিনের 23 সংখ্যক কবিতায় বলছেন, হে সবিতা তোমার কল্যাণতম রূপ করো অপাবৃত, সেই দিব্য আবির্ভাবে হেরি আমি আপন আত্মারে মৃত্যুর অতীত। এই যে ব্যাপারটা, এইটাকেই বুঝতে হবে যে কিভাবে একেবারে প্যারালাল আমরা রেখে পড়তে পারি। তাছাড়া কখনো কখনো এই যে একটা স্রোতধারা বাহিত হচ্ছে, যে স্রোতের মধ্যে বিশ্বের অণুপরমাণু, আসলে আমাদের এই যে দেহটা, এটাও তো অণুপরমাণু দিয়েই গড়া। হ্যাঁ, তার মধ্যে চেতনা নামক আরেকটা গুণ আছে, হ্যাঁ, কিন্তু এই অণুপরমাণুর সমস্ত কিছুর মধ্যেই কিন্তু একটা প্রবাহ রয়েছে। এটা বুদ্ধিজমের মধ্যেও রয়েছে একটা প্রবাহের তত্ত্ব। এখন দেখুন, খুব ছোট বয়সে বা তরুণ বয়স, প্রভাত সঙ্গীত প্রকাশিত হচ্ছে এই 1881 মতো, 20 বছর বয়স। প্রভাত সঙ্গীতের একটা কবিতা আছে স্রোত, সেখানে বলছেন, শতেক কোটি গ্রহ তারা যে স্রোতে তৃণ প্রায়, সে স্রোত মাঝে অবহেলে ঢালিয়া দিব কায়, অসীম কাল ভেসে যাব অসীম আকাশেতে, জগৎ কল কলরব শুনিব কান পেতে। এটা লিখছেন 20 বছর বয়সে। আর সেই রবীন্দ্রনাথই আরোগ্য, অর্থাৎ একেবারে জীবনের শেষ পর্বে এসে 32 সংখ্যক কবিতায় বলছেন, এক আদি জ্যোতি উৎস হতে চৈতন্যের পূর্ণ স্রোতে আমার হয়েছে অভিষেক। তার মানে ওই প্রবাহ ধর্মের কথা আজীবন রইল। সুতরাং কখনো প্রত্যক্ষত, কখনো পরোক্ষে, কিন্তু চেতনার খুব গভীরতর স্তরে, চেতনার কোষে কোষে বলা যায়, রয়ে গিয়েছিল উপনিষদ। এইটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এবং সেটা রবীন্দ্রনাথ যে শুধু আবৃত্তি করেছেন তা নয়, সেটাকে মনন করেছেন এবং আত্মস্থ করেছেন, নিদিধ্যাসন করেছেন, তার মতো করে তিনি তাকে নিয়েছিলেন। এই তার মতো করে নেওয়া কথাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কেননা ওই যে বলছি, পণ্ডিতেরা অনেক সময় বলেন রবীন্দ্রনাথ এইটার এরকম ব্যাখ্যা করলেন, তারা ভুল বলছেন তা নয়, কিন্তু মূল উপনিষদের তাৎপর্যের দিক থেকে, অন্বয় এবং ব্যাকরণগত দিক থেকে হয়তো সত্যিই উপনিষদের ওইটের ওই মানে হয় না, রবীন্দ্রনাথ যে মানেটা করছেন। কিন্তু রবীন্দ্রনাথ যে সেই মানেটা করছেন, তার মানে এখানে আমাদের বুঝতে হবে যে পাঠক রবীন্দ্রনাথ তিনি কিভাবে উপনিষদকে পরিগ্রহণ করছেন, মানে আমরা যাকে বলে রিসেপশন অফ উপনিষদ, সেইটা কিভাবে হচ্ছে,
সেটা তো শুধু উপনিষদের ক্ষেত্রে নয়। কিটস লিখেছেন বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি। রবীন্দ্রনাথ যতবার লিখেছেন ট্রুথ ইজ বিউটি, বিউটি ট্রুথ। ঘুরে দিলেন কেন? ঘুরিয়ে দেওয়ার কারণ তো আছে, কোন তাৎপর্যে তিনি গ্রহণ করছেন। হ্যাঁ, এই কালিদাস মেঘদূত লিখলেন একরকম ভাবনা থেকে, রবীন্দ্রনাথের কাছে সেটা হয়ে গেল নব মেঘদূত। তিনি বললেন উত্তর মেঘ বলে কিছু নেই, কারণ তিনি তো অনন্ত বিরহের কথা বলবেন। ফলে উত্তর মেঘ কে বলিল তোমাকে যে একদিন তুমি মানে যক্ষকে সম্বোধন করে বলছেন যে তুমি যক্ষ প্রিয়ার সঙ্গে মিলিত হবে, মাঝখানে তো অনন্ত বিরহ। এই যে অনন্ত বিরহের জায়গায় যেতে পারছেন, তার মানে রবীন্দ্রনাথের মতো করে নেন। আমরা কিন্তু প্রত্যেকেই আমাদের চেতনায় আমাদের মতো করেই সব কিছু নিয়ে থাকি। আমরা ছোট ছোট একটা পাত্র, কেউ বাটি, কেউ ঘটি, কেউ থালা, কেউ অন্যরকম কিছু। এখন সূর্য আমাদের কীরকম প্রতিবিম্ব হয়ে উঠবে সেটা সম্পূর্ণ নির্ভর করে আমি কেমন পাত্র। রবীন্দ্রনাথের ক্ষেত্রে কিভাবে সেটা পরিগৃহীত হয়েছে সেইটাই হচ্ছে আমাদের বিশেষভাবে বিবেচনার বিষয়। অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দরভাবে প্রাঞ্জল বর্ণনা, কিন্তু তার পেছনে গভীর দার্শনিকতা আছে। কোথাও যেন জাক দেরিদার কথা মনে পড়ে যায়। একজন লেখক, তিনি যখন সৃষ্টি করছেন তিনি স্রষ্টা, আবার একজন পাঠক যেই সৃষ্টি পাঠ করছে তিনিও স্রষ্টা। উপনিষদ রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর আমার আপনার মতো অর্বাচীন পাঠক। আসলে একটা অদ্ভুত সৃষ্টিশীলতার মধ্য দিয়েই জীবনকে এগিয়ে নিয়ে চলা। আমরা সময় এগিয়ে চলেছে, আমাদের আরও অনেক বক্তা রয়েছেন, আরও অনেক সুধীজন রয়েছেন, পণ্ডিত মানুষ রয়েছেন, সৃষ্টিশীল মানুষ রয়েছেন, গদ্যকার কবি রয়েছেন। আমি এবার সরাসরি যার জন্য এই গোটা ঘটনাটা ঘটতে পেরেছে সেই হরিদাস তালুকদার মহাশয় প্রকাশক, তাকে বলবো যে এবার আপনার দায়িত্ব, যে সুধীজনের মধ্যে আপনি আছেন তাদের প্রত্যেকে কিছু যদি বলেন, আলোচনাটা আরও বেশি রসসিক্ত হয়ে উঠতে পারে, আমি তাদের কাছেই পাঠিয়ে দেব। এবং আপনারা শুধুমাত্র সুবিধার জন্যে আপনার নাম আর পরিচয় একটু বলবেন, তাহলে আমি তো টপকে যেতে পারবো না, তাহলে সুবিধা হবে। আমি প্রথমেই হরিদাস দাকে দেব। ধন্যবাদ। আজ কবিগুরু রবীন্দ্রনাথের বিশ্বভারতী প্রাঙ্গণে, বিশ্বভারতীর রতনপল্লীতে আজকে আমরা যে চর্চা এবং চর্যার জন্যে উপনীত হয়েছি সেটি বঙ্গজীবনে রবি। বঙ্গজীবনে রবীন্দ্রনাথের যে ভূমিকা, বাঙালির মনে মননে যে রবীন্দ্রনাথ যেভাবে বিচরণ করেন, শিক্ষিত, অশিক্ষিত, অর্ধশিক্ষিত, সর্বোপরি সাধারণ মানুষ, কাল থেকে কালান্তরে পুরুষানুক্রমে তিনি অম্লান। কোনো এক জায়গায় আমি গর্বভরে বলতে পেরেছি, সব ধর্মের মানুষদের আলাদা আলাদা ভগবান, কিন্তু একজন ঠাকুর, তিনি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার, তিনি রবীন্দ্রনাথ ঠাকুর। সেই রবীন্দ্রনাথকে শ্রদ্ধায় স্মরণে আমরা আজকে যে আয়োজনে এখানে উপনীত হয়েছি, আমাদের সঙ্গে যারা এসছেন প্রত্যেককে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি প্রথমে অনুরোধ করছি, আজকে আমাদের বিশেষ অতিথি, তিনি শান্তিনিকেতনেরই মানুষ, শান্তিনিকেতন আম্বেদকর বুদ্ধিস্ট ওয়েলফেয়ার মিশনের প্রধান ভিক্ষু তথা প্রতিষ্ঠাতা ভদন্ত বিনয়শ্রী মহাতেরো, তাকে দুটি কথা বলতে অনুরোধ করি। উপস্থিত মঞ্চে যারা বসে আছেন, আপনাদের পরিচয় আমরা ইতিমধ্যে পেয়েছি। সময়ের কারণে আমি আর নতুন করে বলছি না। তো আজকে আমি বিশেষ করে এখানে এলাম
আমাদের হরিদাস তালুকদারের আহ্বানে অর্থাৎ রোহিণীনন্দন। কারণটা হচ্ছে হরিদাসের জন্ম যেখানে সুদূর চট্টগ্রাম, আমার জন্মস্থল চট্টগ্রাম। আমরা চট্টগ্রাম থেকে আগত। আমি একজন বৌদ্ধ সন্ন্যাসী, হরিদাস তালুকদার রোহিণীনন্দন প্রকাশনার একজন উদ্যোক্তা। তো আমি আপনাকে যেটা বলছিলাম, আমি বিশেষ করে এলাম, আপনারা অন্যভাবে নেবেন না, যেখানে আসছেন আমাদের ঋতব্রত বাবু, আপনার কাছে একটা সবিনয় নিবেদন, এবং আপনার পাশে যিনি বসে আছেন সম্মানীয় একজন প্রশাসনিক দায়িত্বশীল ব্যক্তিত্ব রাজীব শ্রাবণ। দেখুন, আমার বয়স এখন 65 চলছে, অনেক অভিজ্ঞতা হয়েছে, অনেক কিছু জীবনে দেখলাম। একটা ক্ষোভ দুঃখ সৃষ্টি হয়েছে। কেন? রবীন্দ্রনাথকে অবলম্বন করে আমি শান্তিনিকেতনে এলাম, প্রথম চট্টগ্রাম, তারপর কলকাতা রিসরা, যদিও সেটা হুগলি জেলার অন্তর্গত, তারপর শান্তিনিকেতন। কেন? রবীন্দ্রনাথকে ভালোবাসি। যখন আমি ক্লাস 4-এ পড়ি তখন বাংলাদেশ স্বাধীন হয়, তখন আমরা সবাই গান করতাম, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। গানটা কার সেটা আমরা জানতাম না। এখনও যেটা দেখছি, কিছুক্ষণ আগে আপনাকে যেটা বললাম, আমরা শান্তিনিকেতন আছি বটে, বিশ্বভারতী একটা বিশাল একটা প্রতিষ্ঠান, তার আশেপাশে যারা আছেন তারা এখনও অনেক অনেক পিছিয়ে। মনে হয় এই যে আমরা যারা বাঙালি, যে আমরা যারা আছি এপার বাংলা ওপার বাংলায়, এখনও রবীন্দ্রনাথ ওই 10 থেকে 20% মানুষের মধ্যে সীমাবদ্ধ। আমি সেটা দায়িত্ব নিয়ে আপনাকে বলতে পারি। আপনি একটু এগিয়ে যান, ফুলডাঙ্গা যান, গোয়ালপাড়া যান, কসবা যান, এদিকে সাত্তর যান, কিছুই জানে না। অত রবীন্দ্রনাথকে অবলম্বন করে এখানে একটা বিশাল একটা ব্যবসা প্রতিষ্ঠান তৈরি হয়েছে, সবাই কাজ করে খাচ্ছে, কিন্তু কিছুই জানে না। তো আমাদের কি দায়িত্ব নেই? আমাদের দায়িত্ব রয়েছে তো। যেমন আজকে ভালো লাগছে আপনি ছুটে এলেন কলকাতা থেকে শান্তিনিকেতনে, আমাদের হরিদাস তালুকদার ছুটে এলেন শান্তিনিকেতনে একটা বই প্রকাশ করার জন্য। আপনাদের গ্রামের দিকে যেতে হবে, সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা করতে হবে, রবীন্দ্র চেতনা তাদের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। না হয় আমরা সেমিনার করব, মনে কিছু করবেন না, নির্দিষ্ট একটা পরিমণ্ডলে। না হয় আজকে সোনার বাংলাকে, আমার সোনা বাংলা সেই জাতীয় সঙ্গীত পরিবর্তন করার জন্য চিন্তা করতো না। আমরা অনেক অনেক কথা বলছি। আমি একটা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত 80 দশক থেকে, সবাইকে চিনি, সবাইকে দেখেছি। উপলব্ধি এতটুকু হয়েছে, বিশেষ করে ঋতুব্রত বাবু, আমাদের রাজীব বাবু, আপনি পড়াশোনায় আছেন, আপনি একজন বিখ্যাত সাংবাদিক। আর বিশিষ্ট বুদ্ধিজীবী আমাদের আছেন, মিলনদা, আমাদের মানবদা আছেন, দিদি আছেন, আপনারা বুদ্ধিজীবী, আপনাদের আমরা অনুসরণ করব। আপনার বক্তব্য লিপিকাতে আমি শুনেছি অসাধারণ। আপনাদের প্রয়োজন আছে, কিন্তু আবার বলছি সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিন। এটাই আমার আজকের এই যে সুন্দর আলোচনার বাইরে আমি কথাটা বললাম। আমি সাহিত্য ছাত্র ছিলাম, দিদি বললেন অসিতবাবুর কথা, সেই বইটা আমার মনে হয় এখন আলমিরাতে রয়েছে, কিন্তু পড়া হয় না সময়ের কারণে। আবার বলছি, আমি একজন বৌদ্ধ ভিক্ষু হিসাবে, ঋতুব্রত বাবু আপনাকে অসংখ্য আশীর্বাদ। তোর সঙ্গে আমাদের চট্টগ্রামের ভূমিপত্র যে আজকে কলকাতায় এসে
নিজে প্রতিষ্ঠিত হয়েছেন, একটা সুন্দর পরিবেশ তৈরি করেছেন। আমার জানা নেই অনেকে আছেন, অনেক পাবলিশার কলকাতা আছেন, তারা কলকাতাকে এত দূরে এসে কিছু করেছেন বলে অন্তত আমার জানা নেই। ধন্যবাদ, ভালো থাকুন ঋতুব্রত বাবু। স্যার আপনাদের কি বলবো শ্রদ্ধা জানাচ্ছি। মিলনদা, দিদি ভালো থাকুন, আপনাকে সশ্রদ্ধা আশীর্বাদ। ধন্যবাদ। ভন্তে আপনাদের সবার সামনে একজন চিবর পরিহিত সন্ন্যাসী হলেও তিনি আসলে একজন সমাজমনস্ক মানুষ। তিনি একজন বৌদ্ধ ভিক্ষু হয়ে যে কোনো বৌদ্ধ মঠে সারা জীবন কাটিয়ে দিতে পারতেন অনেক মর্যাদার সাথে। আমি দেখেছি তাকে মহাস্তবীর পদে বরণ করে নেওয়ার জন্য সারা ভারত থেকে অনেক বৌদ্ধ অবৌদ্ধ মানুষেরা এসেছিলেন মৌলালী যুবকেন্দ্রে, আমি দেখেছি। সেই মানুষটি তিনি শান্তিনিকেতনের এক প্রান্তিক অঞ্চলে প্রতিষ্ঠা করলেন 34 ফুট বুদ্ধমূর্তি, এবং আরেকটি বিহারও আছে শান্তিনিকেতনের প্রান্তদেশে। সব কিছু মিলিয়ে তিনি একজন সামাজিক মানুষ। তিনি দেখুন আজকে আমাদের উপনিষদের আলোয় রবীন্দ্রনাথের এই পর্বে তিনি আমাদের অন্য ভাবনায় জারিত করে দিয়ে গেলেন। আমি দুটি কথা বলতে অনুরোধ করব। আমাদের আজকের বিশেষ অতিথি এই সময়ের আধুনিক কবিদের একজন এবং একজন কাব্য সমালোচক মানবর তাপস বৈদ্য। রোহিণীনন্দন প্রকাশনা এবং আর প্লাসের উদ্যোগে আজকে যেই উপনিষদের আলোয় রবীন্দ্রনাথ যে গুরুগম্ভীর অথচ অত্যন্ত মননশীল যে আলোচনা চলছে, আমি সেখানে ছোট ছোট দু একটি কবিতা পড়ছি। প্রথম কবিতার নাম আলো। সে অদৃশ্য, তাকে চোখে দেখা যায় না। যখন কোনো বস্তু থেকে বিক্ষিপ্ত প্রতিফলিত হয়ে শক্তিময় সংবেদন রেটিনায় রচনা করে, তখনই তা মস্তিষ্কের স্নায়বিক ক্রিয়ায় বস্তু দৃশ্যগ্রাহ্য হলেও অন্তর্গত দৃশ্যময়তা অধরাই থেকে যায়। অন্তরাত্মার হদিশ পেতে গেলে যে অনুসন্ধিৎসা লাগে তা বোধি থেকে বিচ্ছুরিত মহাজাগতিক রশ্মি দ্বারাই জীবনযাপনে কখনো কখনো উপলব্ধ হয়। তখনই ভিতরটা আলো হয়ে ওঠে। তখন আর আলো কষ্ট থাকে না, নিশ্চিন্তে আঁধারেও হেঁটে যাওয়া যায়, কারণ তখন পথই আলো হয়ে শুয়ে থাকে। পরের টুকরো কবিতাটির নাম রবীন্দ্রনাথ। প্রতিটি মানুষের নিজস্ব আলো ও অন্ধকার থাকে, আর বরাবরই এদের মাঝখানে থাকে একটি দরজা। দরজার একদিকে অন্ধকার তো অন্যদিকে আলো। মানুষকেই ঠিক করতে হয় কখন কোথায় নিঃশ্বাস পড়বে। অন্ধকার থেকে আলোর পথে বা আলো থেকে অন্ধকার অভিমুখে যে যাত্রাই রচনা করা যাক না কেন, অন্ধকার ছাড়া আলো অর্থহীন। আবার উল্টোটাও ঠিক বলে, আধার ঘরের প্রদীপ নিভে আর জ্বলে। আলো আধারের সন্ধিস্থলে যে দরজা আছে, আত্মসত্যের চাবি দিয়ে সে দরজা খুললেই মনে হয় মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। শেষ টুকরো উপনিষদ। ব্রহ্মতত্ত্ব, আত্মতত্ত্ব, বুদ্ধিবৃত্তিক জ্ঞান, হৃদয়ভিত্তিক উপলব্ধি, প্রকৃতিতন্ত্র, মানবতন্ত্র, মানবিক মূল্যবোধ, ধর্মভাবনা, ধর্মাচরণ, আধ্যাত্ম চেতনা, জীবন দর্শন, জীবন বেদ, জীবন সত্য, অসীম অনন্ত, শূন্যতত্ত্ব ও পূর্ণতত্ত্ব, বিন্দু থেকে সিন্ধু, নিউক্লিয়াস থেকে নেবুলা, সাধন ভোজন, ধ্যান জ্ঞান প্রজ্ঞা, পরম প্রেম নিবেদন, কামনা বাসনা, মোহ মোক্ষ, ত্যাগ তিতিক্ষা, বন্ধন মুক্তি, গ্রহণ প্রত্যাখ্যান, সংযম অনুশাসন, মানবতা সততা, উদারতা, সহমর্মিতা সহযোগিতা, প্রগতি, সাহিত্য সংস্কৃতি, চিন্তন কল্পন মনন, প্রকাশ উদ্ভাস প্রভৃতি নিয়ে ভাবতে ভাবতে একসময় অনুভূত হয় চিরন্তনতার উপান্তে একটু একটু করে বোধহয় আশ্রয় পাচ্ছি। নমস্কার,
সংক্ষেপে দুটি কথা বলতে অনুরোধ করব আমাদের আজকের আরেকজন অতিথি, তিনি রোহিণী নন্দন থেকে প্রকাশিত রোহিণী পত্রিকার সম্পাদক ডক্টর পার্থপ্রতিম পাঁজা। নমস্কার, আমি ডক্টর পার্থপ্রতিম পাঁজা। এই শান্তিনিকেতনে রবীন্দ্র আবেশের মধ্যে আজকের বিষয় উপনিষদের আলোয় রবীন্দ্রনাথ। শুরু থেকেই একটা তারে বেঁধে দিয়েছেন মানবেন্দ্রবাবু, তার সঙ্গে সঙ্গে প্রত্যেক বক্তা, প্রাজ্ঞ বক্তা, তারা তাদের বক্তব্য রেখেছেন। এখানে মূলত আমাদের আশা, অন্তত আমার আশা, শোনার জন্য, বোঝার জন্য, হৃদয়ঙ্গম করার জন্য। সুতরাং এখানে আমি বক্তা নই এবং বক্তা থাকছিও না। আমি দু একটা প্রশ্ন একটু ছুঁড়ে দিতে চাই, আসলে সেই কথাগুলো জানতে চাই। সেই জানার জন্য যে প্রশ্নটা করার, সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ ছেলেবেলা থেকে তার বাবা এবং তার যে প্রতিবেশ, সেখান থেকে তিনি এই উপনিষদ এবং ঔপনিষদিক যে ভাবনা লালন করছেন, বড় হয়ে উঠছেন। প্রশ্ন এক, যে তার যে এই যে উপনিষদের যে প্রজ্ঞার আলোকে তার যে জীবনযাত্রা এবং তার যে রচনা, সেখানে মূল যে উপনিষদ, তার থেকে তার যে উপনিষদ ভাবনা, তার অন্তরটা কিছু রয়েছে কিনা, এটা এক। দ্বিতীয় প্রশ্ন, যে যখন রাষ্ট্রিকভাবে এবং সামগ্রিক বিশ্বের যে পট পরিবর্তন হচ্ছে, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তার আগে যে বঙ্গভঙ্গ আন্দোলনের ঠিক পরে পরে যখন তিনি স্বাধীনতা আন্দোলন প্রায় তার সঙ্গে সঙ্গে যুক্ত হয়ে গিয়েও আবার ফিরে আসছেন, মহাত্মা গান্ধীর সঙ্গে যখন তার নীতিগত বিরোধ হচ্ছে, ব্যক্তিগত পর্যায়ে যখন তিনি আহত হচ্ছেন, যখন তিনি রাশিয়াতে যাচ্ছেন, এই যে বিভিন্ন ঘটনা বিভিন্ন সময় ঘটে যাচ্ছে, কোথাও কি তার এই যে উপনিষদ ভাবনা এবং তার যে রসে জারিত হওয়া যে রবীন্দ্রনাথ, তিনি কি সরে আসছেন? কোনো জায়গায় কি তিনি আরও উপনিষদ থেকে অতিক্রম করে নতুন কোনো দর্শনে, নতুন কোনো জীবন জিজ্ঞাসায় উপনীত হচ্ছেন? খুব জানতে ইচ্ছে করে। এখানে যারা রয়েছেন অত্যন্ত প্রাজ্ঞ মানুষ, তাদের কাছেই তো জানবো। আমি ঋতব্রতর হয়ে এই প্রশ্নগুলো আপনাদেরকে একটু রাখলাম, আপনারা যদি একটু সংক্ষিপ্তভাবেও আলোচনা করেন। আর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে যদিও রাখলাম। উনি প্রাজ্ঞ মানুষের কাছে জানতে চেয়েছেন, আমি প্রাজ্ঞ নই, তবু আমি এটার উত্তর দেওয়ার একটু চেষ্টা করছি আমার মতো করে। একটা প্রথম প্রশ্নের উত্তরটা হচ্ছে এই, যে হ্যাঁ, অন্তর আছে। অন্তর আছে বলেই বিশেষ করে দেবব্রত মল্লিক, তিনি একটা বই লিখেছেন, রবীন্দ্র রচনা বিখ্যা সংশয় কুণ্ঠিত নিবেদন। অর্থাৎ রবীন্দ্রনাথের প্রতি ভক্তি রেখেও সংশয় কুণ্ঠায় তিনি কিছু নিবেদন না করে পারেননি। শুধু উপনিষদ নয়, তরুণ গায়ত্রী মন্ত্র, গায়ত্রী মন্ত্রে রবীন্দ্রনাথ ধর্মের সরল আদর্শ বলে একটি প্রবন্ধ আছে ধর্ম বইতে, সেখানে তিনি ওই ভূর্ভুবস্বা এইটাকে বলেছেন ব্যাহৃতি, এবং এই ব্যাহৃতি, এটাকে ব্যাহৃতিই বলে, সেটা রবীন্দ্রনাথের নতুন বলে নয়, কিন্তু রবীন্দ্রনাথ এটাকে বলেছেন আহরণ করা। আহরণ করার মানে হচ্ছে ভূলোক, তারপর অন্তরিক্ষলোক এবং স্বরলোক, এই তিনটেকে আহরণ করে নিজের মধ্যে নেওয়া, এইটা হচ্ছে ভূর্ভুবস্বা। এখন মল্লিক মশাই বলেন যে এই তিনটি, মানে যদি আপনি একেবারে মূলে গিয়ে তার অর্থ খোঁজেন, এই ভূর্ভুবস্বা, এই ব্যাহৃতি, এইটার প্রকৃত তাৎপর্য হচ্ছে যে পৃথিবী, অন্তরিক্ষ এবং স্বর্গ, এই তিনটি পরমাত্মার, অর্থাৎ পরমাত্মার ত্রিভুবন ব্যাপ্ত হয়ে আছেন, এইটার অর্থ। এইটার জন্য ভূর্ভুবস্বা। কিন্তু রবীন্দ্রনাথ এটা খেয়াল করবার, যার জন্য আমি বারবার রিসেপশনের উপর জোর দিচ্ছি, যে রবীন্দ্রনাথ কিভাবে গ্রহণ করেন।
রবীন্দ্রনাথ ওটাকে আহরণ করছেন, পরিব্যাপ্ত হয়ে আছেন, সেটা তার কাছে বড় অর্থ হচ্ছে না। বড় অর্থ হচ্ছে ওই তিনটেকে আমি গ্রহণ করছি ভেতরে। কেমন? তাহলে এটা নিশ্চয়ই একটা, ওই যে বললাম ব্যাকরণের দিক থেকে চ্যুতি, কিন্তু এই চ্যুতিটা একেবারে তার নিজস্ব প্রবণতা অনুযায়ী হচ্ছে। রবীন্দ্রনাথ যথেষ্ট ভালো সংস্কৃত জানতেন, কিন্তু এইটা হচ্ছে, যেমন ইংরেজি যথেষ্ট ভালো জানতেন, কিটসের লাইনটা বদলে নিচ্ছেন, সংস্কৃত জানতেন, কালিদাসের মেঘদূত বদলে নিচ্ছেন, তার মতন ইন্টারপ্রিটেশন করছেন। এইটা রিডার রেসপন্স এক রকমের। কেমন? আরেকটা উদাহরণ দিই, সেটা হচ্ছে শান্তিনিকেতন ভাষণমালায় ওং নামে একটা লেখা রয়েছে। সেইখানে উনি বলছেন, রবীন্দ্রনাথ ব্যাখ্যা করছেন যে উদ্ধৃতিটা হচ্ছে এরকম, যে ছান্দজ্ঞ বলছেন মিথুনের মাঝখানে, অর্থাৎ দুই যেখানে মিলেছে সেইখানে এই ওং। আর দেবব্রত মল্লিক বলছেন যে ছান্দজ্ঞের অভিপ্রায়গত অর্থটা ছিল বাক্য ও প্রাণের মিথুনই মিলিত হয় ওঙ্কারে। রবীন্দ্রনাথের ইন্টেনশনটা দেখবেন সবসময় সমন্বিত হওয়া, যুক্ত হওয়া, মানে যুক্ত হওয়ার কথা। হ্যাঁ, যুক্ত করহে সবার সঙ্গে, মুক্ত করহে বন্ধ, এই আকুতিটা, এই সমন্বয়, সামঞ্জস্যটা, এইটা খুব বেশি করে কাজ করেছে। দার্শনিক শচীন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় বলেছিলেন যে সামঞ্জস্য রবীন্দ্রনাথের একটা খুব গুরুত্বপূর্ণ শব্দ। জগতে সব কিছুর মধ্যে একটা সামঞ্জস্য আছে। এই যে সামঞ্জস্যটাকে যখন আমি আমার বুদ্ধিতে বুঝি তখন সেটা হচ্ছে সত্য, আর যখন সেটাকে আমি আমার অনুভবে বুঝি তখন সেটা সুন্দর। সত্য আর সুন্দরের তফাৎ বস্তুত নেই। তা এইভাবে রবীন্দ্রনাথের একটা তফাৎ হয়ে যায়। দ্বিতীয় প্রশ্নটা আরও উদাহরণ দেওয়া যেত, যেমন এই বিশ্বভারতীর যে মোটো ইয়াত্রা বিশ্বং ভবত্যেক নিরাম নেওয়া হয়েছে কোথা থেকে? শুক্ল যজুর্বেদের বাৎসনী সংহিতা, অন্যান্য জায়গাতেও থাকতে পারে, কিন্তু মূলত এখান থেকে পণ্ডিত বিধুশেখর শাস্ত্রী এটা নিয়ে রবীন্দ্রনাথকে দিয়েছিলেন। সেটার মূল শ্লোকটা কি? বেনস্তৎ পশ্য নিহিতং ভাসাত ইয়াত্রা বিশ্বং ভবত্যেক নিরাম। মানেটা হচ্ছে যে দেখো, বিহোল্ড দ্য অলমাইটি গড ইজ দেয়ার ইন দ্য কেভ। এবার কেভ কি? কেভ হচ্ছে দুর্গেয় সেই অন্তঃপুর আর কি। কিন্তু রবীন্দ্রনাথ কি করলেন? ওখান থেকে ইয়াত্র বিশ্বং ওইটুকু নিলেন, ভবত্যেক নিরাম, যেখানে পৃথিবী সে এক নীড়ে মিলিত হয়েছে, মেটাফরটাকে কিন্তু নিয়ে নিলেন। নিয়ে পরে বিদুশেখর লিখলেন অথেয়ং বিশ্বভারতী ইয়াত্র বিশ্বং ভবত্যেক নিরাম। মানে ওইটা হয়ে গেল একটা মোটো, মানে আমরা যেটাকে অ্যালিউশন বলি আর কি, একটা অংশ থেকে প্রয়োগ করছি এবং একটা অন্য তাৎপর্য হচ্ছে সেইটা। আর দ্বিতীয় কথাটাই আমি যেটা বলবো, আপনি যেটা বললেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে উপনিষদের প্রতি তার যে মানে একটা খুব চিরকালীন দুর্বলতা বলবো কি, মানে একরকম আগ্রহ, আবেগ, হ্যাঁ অ্যাটাচমেন্ট যাই বলুন, সেইটা জীবনে কখনোই বদলায়নি। এমনকি আমি বলছি জীবনের শেষ পর্বেও না। এইখানে হয়তো অন্য অনেক রবীন্দ্র বিশেষজ্ঞ আমাকে বলবেন যে না তুমি ঠিক বলছো না, কিন্তু আমি এই কারণে বলছি, জীবনের শেষ লাইনটা কি? অনায়াসে যে পেরেছে ছলনা সহিতে সে পায় তোমার হাতে শান্তির অক্ষয় অধিকার। এই লেখাটা লিখে দিয়ে তিনি অপারেশনের টেবিলে গেলেন, তারপরে ফিরে এলেন না। অনায়াসে যে পেরেছে ছলনা সহিতে সে পায় তোমার হাতে শান্তির অক্ষয় অধিকার। তুমিটা কে এবং শান্তির অক্ষয় অধিকারটা কি? সুতরাং এটা আমার মনে হয় না। আমার যেটা মনে হয় শেষের দিকে, যেমন মানুষের ধর্ম পর্বে, সেখানটাতে আমাকে শেষ করতে হবে, শেষের দিকে একদম, সেখানে কি হয়েছে, সেখানে সায়েন্স থেকে প্রচুর রেফারেন্স আসছে, পাশাপাশি থাকছে সংস্কৃতের রেফারেন্সও, মানে উপনিষদের রেফারেন্স বা বেদের রেফারেন্স বা অন্য শাস্ত্রের রেফারেন্স। কি হচ্ছে না, সেই রেফারেন্সগুলো পরিপূরক হয়ে যাচ্ছে। আমার কিরকম মনে হয় একটা স্পাইরাল চলন আছে, মানে কখনো কখনো উপনিষদের ভাগটা প্রথম দিকটাকে যত প্রমিনেন্ট থাকে, পরের দিকে সেটা সহায়ক, মানে বলতে পারে সাবসিডিয়ারি হয়ে যায় বা অক্সিলারি হয়ে যায়, কিন্তু সেটা বিরোধমূলক নয়। যেমন আমাদের শরীরের যে কোষ আছে, প্রত্যেকটা কোষের যদি একটা ইন্ডিভিজুয়ালিটির সেন্স থাকতো, বোধ থাকতো, তাহলে সে বুঝতো যে আমি
চিরকাল থাকবো না, কিন্তু এই দেহটা থেকে যাবে। তাহলে এই ইন্ডিভিজুয়ালের সঙ্গে সমষ্টির একটা সমন্বয়েরই নাম হচ্ছে এই দেহতন্ত্র, তার নাম জীবন। এইভাবে ব্যাখ্যা করছেন, তাহলে বিজ্ঞান থেকে দৃষ্টান্ত নিচ্ছেন। কিন্তু প্রকারান্তরে কি এই সমন্বয় সামঞ্জস্যের কথাই উপনিষদ বলছে না? সেই কারণেই বলছি যে আমার মনে হয় না যে চেতনাটা সম্পূর্ণ চলে গিয়েছিল, সেটা প্রকারান্তরে ছিল। দেখতে দেখতে সময় শেষ, কিন্তু আলোচনা এখানে শেষ নয়। কে সেই রহস্যময় তুমি, যাকে শেষ পর্যন্ত কবি বারবার করে তার কথা বলেছেন? অনেকে বলেন, বিশেষ করে ফরাসি মনীষী রোমারোলা তার বিখ্যাত পত্রাবলীর একটি পত্রে লিখছেন, প্রাচ্য আর পাশ্চাত্যের জ্ঞান আর দর্শনের অনেক মিল রয়েছে, কিন্তু অমিলটাও উপেক্ষা করা যায় না। এই যে কথায় কথায় আমরা বলি থিসিস, অ্যান্টিথেসিস আর সিনথেসিস, রবীন্দ্রনাথের উপনিষদের হয়তো সে সম্পর্ক নয়। যে কথা সব বক্তারাই বললেন, এক অদ্ভুত কায়দায়, অদ্ভুত প্রণালীতে সমৃদ্ধ করে গেছেন। বিজ্ঞানের দৃষ্টি আরও প্রসারিত হয়েছে, যত প্রসারিত হয়েছে উপনিষদ এবং তার ঋতরূপ। এসব নিয়েই আলোচনা চলবে আমাদের এই যে টাফটকের নতুন সিরিজ, যার অন্যতম স্রষ্টা প্রকাশক মহাশয়, বাঙালি জীবনের রবি, এমনভাবেই আমাদের সূর্য উঠবে। আজকে হয়তো সময় অভাবে পুরোপুরি সূর্য দেখা গেল না, কিন্তু উষাকাল তো তৈরি হলো, এটাই কম বা কিসের। অসংখ্য ধন্যবাদ প্রত্যেক বক্তাকে, আমাদের সমৃদ্ধ করলেন। যারা বসে আছেন তারাও অত্যন্ত বিদগ্ধ মানুষ। এখানেই শেষ করছি টাফটকের বিশেষ অনুষ্ঠান বাঙালি জীবনের রবি, সরাসরি বিশ্বভারতী প্রাঙ্গণ থেকে, রতনপল্লী থেকে, শান্তিনিকেতন থেকে।